আচ্ছা, তাপীয় সমতা কি? থার্মোডাইনামিক্সের জিনিস আপনারা জানেন, দুইটা বস্তুর তাপমাত্রা যদি সেম হয় তখন তাদের মধ্যে কোনো তাপের শক্তির আদান প্রদান হয় না, সেটাকে আমরা কি বলি? তাপীয় সমতা। উচ্চ অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একাধিক ব্যাটারি কোন ধরনের সংযোগে বেশি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে? দেখো, উচ্চ অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট মানে অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয় তাহলে কোন ধরনের সংযোগে বেশি কারেন্ট পাবা? শ্রেণী সংযোগে কারেন্ট কি ছিল? NE ডিভাইডেড বাই R প্লাস NR। এবং সমান্তরাল সংযোগে কারেন্ট কি ছিল? ME ডিভাইডেড বাই MR প্লাস ছোট হাতের r। দেখো, অভ্যন্তরীণ রোধ যদি বেশি হয়, অভ্যন্তরীণ রোধের মান যদি অনেক বেশি হয়, ধরো অনেক বেশি অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, ধরো আর এর চেয়েও বেশি, তাহলে সেই অভ্যন্তরীণ রোধকে কোনো কিছুতে গুণ করলে সেটার মান কি হবে? আরো বড় হয়ে যাবে, তাই না? এটা যদি বড় হয় তাহলে কারেন্ট কি হয়ে যাবে? কমে যাবে। মিনওয়াইল এখানে দেখো, অভ্যন্তরীণ রোধের সাথে কোনো কিছু গুণ আকারে নাই, তার মানে এটা কিন্তু আর বড় হওয়ার মানে অ্যাম্পলিফাই হওয়ার আর কোনো সুযোগ নেই, মানে এটা কিন্তু আর বড় হবে না, ঠিক আছে, মানে আর বেশি ইফেক্ট ফেলবে না। যেমন এখানে ইফেক্ট অনেক বড় হবে, ইফেক্টটা অনেক বেশি হবে, কেন? কারণ এটা আবার এন দিয়ে গুণ হচ্ছে, গুণ হয়ে নিচের মানটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং তার জন্য আয়ের মানটা কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। বাট এখানে ওই গুণটা নাই, ঠিক আছে। তো এটা কখনকার জন্য? এটা হলো সমান্তরাল সমবায়ের জন্য। তো এই যে এইটা, যেটা কখন পাওয়া যাবে বেশি কারেন্ট? বেশি কারেন্ট পাওয়া যাবে ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করলে। কিভাবে? সমান্তরালে যুক্ত করলে, ঠিক আছে। তোমরা দুটো ইকুয়েশন লিখবা, ইকুয়েশন লিখে ব্যাখ্যা করে দিবা খালি যা বললাম, ঠিক আছে। যে আমার যদি আর এর মান বেশি হয় তাহলে শ্রেণীতে দিলে কারেন্ট আরো কম আসবে, কেন? কারণ আর এর সাথে এন আবার গুণ আকারে আছে, সো আমার হরের মানটা অনেক বড় হয়ে যাবে, সো অবশ্যই আমার কারেন্ট কি হবে? তখন কমে যাবে। বাট সেকেন্ড কেস এই সমস্যাটা নাই, মানে আর এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই, সো আমার কারেন্টের মান খুব বেশি কমবে না। ওকে, বুঝছো? ওকে, গত আসো। চিত্র 2 এর বর্তনীর সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে? দেখো এখানে না রিওস্টেট ইউজ করছে। রিওস্টেট মানে কি? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে। সো আপনাকে বলছে যে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে। সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ আপনি কখন পাবেন? যখন রোধের মান হবে মিনিমাম, তাই না? রোধের মান যখন মিনিমাম হবে তখনই কি হবে? কারেন্ট হবে ম্যাক্সিমাম। সো এখানে রোধটা 20 থেকে 200 পর্যন্ত ভ্যারি করে। এটা রিওস্টেট মানে আপনার ওই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আর কি, ঠিক আছে। সো এখানে কি হয়? রোধটা 20 থেকে 200 পর্যন্ত ভ্যারি করে। সো আপনি যদি ম্যাক্সিমাম কারেন্ট পেতে চান আপনার রোধ কি হওয়া লাগবে? মিনিমাম হওয়া লাগবে। সো খুবই সিম্পল, কারেন্ট ম্যাক্সিমাম যেটা হবে সেটা হবে V ডিভাইডেড বাই মিনিমাম রোধ মানে 20, তার মানে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা লিখে দিলেই হবে, আর কিছু না। 1 নাম্বার আসো। উদ্দীপকের বর্তনীদ্বয়ে রোধের সাথে উৎপন্ন তাপের লেখচিত্রে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, কি বলছে? একটা মিনিট, একটা মিনিট দাঁড়াও, ঠান্ডা হতে চিন্তা করি। কি? উদ্দীপকে বর্তনীদ্বয়ে রোধের সাথে উৎপন্ন তাপের লেখচিত্রের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে কি? রোধের সাথে উৎপন্ন তাপের, আচ্ছা, ওকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, কাহিনী বুঝছি। দেখো দেখো দেখো, খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। এই যে এখানে এখানে কাহিনীটা আছে। এখানে কি বলছে? আই কনস্ট্যান্ট, তাই না? এখানে কি বলছে? আই কনস্ট্যান্ট। বাট রোধটা কি? রোধটা ভ্যারিয়েবল, রোধটা ভ্যারিয়েবল। আচ্ছা, কারেন্ট মানে কি? কারেন্ট মানে হলো I is equals to V by R, তাই না? I is equals to what? V by R। I is equals যদি V by R হয়, I is equals, সরি একটা দাগ পড়ে গেছে, I is equals যদি V by R হয় এবং I এর মানটা যদি কনস্ট্যান্ট হয়, এটা কখন হওয়া সম্ভব? আর তুমি চেঞ্জ করতেছো, বুঝছো, আর তুমি চেঞ্জ করতেছো বাট আই থাকতেছে কনস্ট্যান্ট, কখন হওয়া সম্ভব? যখন আর চেঞ্জ করলে ভিও চেঞ্জ হবে, তাই না? তখনই হওয়া সম্ভব যখন আর চেঞ্জ করলে তোমার কি হবে? ভিও চেঞ্জ হবে। কাহিনী বুঝছো? বুঝো না কাহিনী? খুবই ইজি কাহিনী কিন্তু এখানে, ঠিক আছে। মানে আপনি এখানে আইটাই কনস্ট্যান্ট রাখতেছেন, এটা আপনার কোশ্চেনে বলে দিচ্ছে। তার মানে এখানে ভিটা অবশ্যই কি হইতে হবে? ভিটা হওয়া লাগবে ভ্যারিয়েবল। ভি ভ্যারিয়েবল না হলে এই কাহিনী হওয়া সম্ভব না। আর আপনার কনস্ট্যান্ট না, আর না সরি, আই তো আপনার কনস্ট্যান্ট আর আর তো ভ্যারিয়েবল, রিওস্টেট ইউজ করতেছেন। সো অবভিয়াসলি আই কে কনস্ট্যান্ট রাখার জন্য ভি হওয়া লাগবে ভ্যারিয়েবল। তারপর আমাদের ফার্স্ট যে ছবিটা, এখানে ভিটা কি? ভিটা ভ্যারিয়েবল, ঠিক আছে। ভিটা কি? ভ্যারিয়েবল। আর এই কেসটা দেখেন, ভিটা কনস্ট্যান্ট, ভি এর মানটা কি? কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল কে? আই। এখানে ভ্যারিয়েবল কে? আই। ভি যদি কনস্ট্যান্ট হয় এবং আর যদি ভ্যারিয়েবল হয় তাহলে অটোমেটিক্যালি আই কি হয়ে যাবে? ভ্যারিয়েবল হয়ে যাবে। ভি কনস্ট্যান্ট, আর ভ্যারিয়েবল, মানে আর এর বিভিন্ন মান। এই আর এর বিভিন্ন মানের জন্য তাহলে আই এর কি পাবো? বিভিন্ন মান পাবো। তার মানে প্রথম ছবিতে আই কনস্ট্যান্ট, সেকেন্ড ছবিতে কি? ভি কনস্ট্যান্ট। আচ্ছা, এতটুকু বুঝলাম। তারপর বলছে উদ্দীপকের বর্তনীদ্বয়ে রোধের সাথে উৎপন্ন তাপের লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা ঠিক আছে, ওকে। রোধের সাথে উৎপন্ন তাপের লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, তার মানে আমার এই বরাবর যাবে উৎপন্ন তাপ শক্তি
এই বরাবর যাবে কে, রোধ। ঠিক আছে, ওকে। তো আমরা দুইটা ভ্যারিয়েবল, তো তাই না, আমরা দুইটা ভ্যারিয়েবলের গ্রাফ আঁকতেছি। তো দুইটা ভ্যারিয়েবলের যদি গ্রাফ আঁকি তাহলে আমার মেক শিওর করা লাগবে সমীকরণের মধ্যে যেন বাকি আর কোনো ভ্যারিয়েবল না আসে। ওকে, আপনি যখন দুইটা ভ্যারিয়েবলের গ্রাফ আঁকতেছেন আপনার কি মেক শিওর করা লাগবে, আপনার যেন সমীকরণের মধ্যে আর কোনো ভ্যারিয়েবল না আসে। সমীকরণের মধ্যে আর কোনো ভ্যারিয়েবল আনা যাবে না, তাহলে দুই ভ্যারিয়েবলের গ্রাফ হবে না। ঠিক আছে, আপনি দুই ভ্যারিয়েবলের গ্রাফ আঁকতেছেন না, এইচ ভার্সেস আর, উৎপন্ন তাপ ভার্সেস রেজিস্ট্যান্সের গ্রাফ, দুইটাই তো ভ্যারিয়েবল, এইচও ভ্যারিয়েবল আরও ভ্যারিয়েবল। আপনার মেক শিওর করা লাগবে আপনি তাপ শক্তির এমন একটা ফর্মুলা লিখতেছেন যে ফর্মুলায় এই দুজন বাদে আর কোনো ভ্যারিয়েবল নাই। ঠিক আছে, আমাদের প্রথম যে কেসটা, কেস ওয়ানে ভ্যারিয়েবল কে, ভোল্টেজ। রোধ ছাড়াও ভ্যারিয়েবল কি আছে, ভোল্টেজ। তার মানে আমি যে সমীকরণ লিখবো সেই সমীকরণে কোনোভাবেই ভোল্টেজকে আনা যাবে না। ভোল্টেজ বাদ দিয়ে উৎপন্ন তাপ শক্তির কি ফর্মুলা আছে, একটাই ফর্মুলা আছে, H is equals to I squared RT। এই একটাই ফর্মুলা আছে, কি, H is equals to I squared RT। দেখেন আপনার কেস ওয়ানে, মানে প্রথম ছবিতে আমাদের কিন্তু আই কনস্ট্যান্ট, তাই না, আই কনস্ট্যান্ট, টাইম তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট সময় পরে তো আমরা হিসাব করতেছি। সো টাইম তো কনস্ট্যান্ট, টাইম ম্যাটার করতেছে না, এখানে। ঠিক আছে, টাইমের কোনো ব্যাপার স্যাপার নেই, টাইম আমরা কনস্ট্যান্ট ধরেন 5 মিনিট পর আমরা হিসাব করতেছি, শূন্য থেকে শুরু করে 5 মিনিট পর যে আমরা হিসাব করব। ঠিক আছে, সো টাইম এখানে ম্যাটার করতেছে না, টাইম কনস্ট্যান্টই। আর কেস ওয়ানে আমাদের কিন্তু কোশ্চেনেই বলা ছিল আই ধ্রুবক এবং ভিটা হলো ভ্যারিয়েবল। তার মানে আমরা ভি সম্বলিত কোনো সমীকরণ লিখবো না। যেমন আমাদের সমীকরণ আছে কি কি, আই স্কোয়ার্ড আর টি, ভি আই টি। ঠিক আছে, তারপর আপনার কি আছে, তারপর আছে হলো আমাদের ভি স্কোয়ার্ড বাই আর টি। ঠিক আছে, এখন দেখেন সেকেন্ডটা কেন লিখলাম না, কারণ আমাদের গ্রাফ আঁকতে বলছে এইচ ভার্সেস আর এর। আপনি যদি সেকেন্ড সমীকরণ লেখেন, আপনার সেকেন্ড সমীকরণ তো আরই নাই, আপনি সেকেন্ড সমীকরণ কেন লিখবেন, সেকেন্ড সমীকরণ তো আগেই বাদ। কেন বাদ, কারণ সেকেন্ড সমীকরণের মধ্যে তো আরই নাই, আপনি গ্রাফ আঁকবেন কার। ঠিক আছে, সেকেন্ড সমীকরণ বাদ। থার্ড সমীকরণ কেন লিখলাম না, কারণ থার্ড সমীকরণটা যদি আমরা লিখতাম তাহলে দেখেন আমাদের ভ্যারিয়েবল চলে আসতো কয়টা, তিনটা ভ্যারিয়েবল, আরও ভ্যারিয়েবল, ভিও ভ্যারিয়েবল, এইচও ভ্যারিয়েবল। তিন ভ্যারিয়েবলের গ্রাফ কি আপনি আঁকা শিখছেন, তিন ভ্যারিয়েবলের গ্রাফ আঁকা শিখছেন, শিখেন নাই। তো তার জন্য এটা লেখা যাবে না, লেখা লাগবে কোনটা, এই যে প্রথমটা, h is equals to I squared into RT। তো দেখেন আমার I squared t, এই জিনিসটা কি, কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই r। ঠিক আছে, এটা কি আমার, এই যে জিনিসটা, এটা কি আমার কনস্ট্যান্ট। ওকে, এখন দেখো h কে কোন অক্ষে বসিয়েছো, y অক্ষে, তাহলে h এর জায়গায় লেখো y, কনস্ট্যান্টের একটা নাম দাও m। r কে কোন অক্ষে বসিয়েছো, x অক্ষে, r এর জায়গায় লেখো x। দেখো তো কিসের সমীকরণ চলে আসছে, y is equals to mx। দেখছো, h কে কোন অক্ষে বসিয়েছো, y অক্ষে, h এর জায়গায় লেখো y, I squared t টা কি, কনস্ট্যান্ট, প্রথম কেসের জন্য কনস্ট্যান্ট, সো এটা পরিবর্তে লেখো m। আর r কে কোন অক্ষে বসিয়েছো, x, এটা পরিবর্তে লেখো x। তাহলে y is equals to mx, গ্রাফ কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। বুঝছো, এইটা কেস 1 এর গ্রাফ। এবার আসো কেস 2, কি, কেস 2। কেস 2 তে দেখো, কেস 2 তে আমাদের ভ্যারিয়েবল হলো কারেন্ট, তার মানে কারেন্ট ওয়ালা কোনো সমীকরণ আমাদের লেখা যাবে না। কনস্ট্যান্ট কে ভোল্টেজ, তার মানে আমাদের এমন একটা সমীকরণ লেখা লাগবে যেখানে ভোল্টেজ আছে। দেখেন তো ভোল্টেজ আর রোধ ওয়ালা কোন সমীকরণ আছে, ভোল্টেজ আর রোধ ওয়ালা কোন সমীকরণ আছে, এই যে এটা, কোনটা, এই যে এটা, খেয়াল করছো, ভোল্টেজ আর রোধ ওয়ালা সমীকরণ কোনটা, এইটা। ঠিক আছে, এটা না, আমার যেহেতু ভোল্টেজ কনস্ট্যান্ট অবশ্যই এই সমীকরণ লেখা লাগবে। ওকে, তাহলে এই বরাবর আছে আমার h, এই বরাবর কি আছে r। ওকে, আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা হলো h is equals to v squared by r into t। দেখো আমি এই পাশে h into r লিখলাম একবারে, h into r, r কে এই পাশে নিয়ে আসলাম, is equals to v squared into t। এখন আমাকে বলো h কে কোন অক্ষে বসিয়েছি, y অক্ষে, লিখলাম y, r কে কোন অক্ষে বসিয়েছি, x অক্ষে, লিখলাম x। এই যে v squared into t, পুরো জিনিসটাই কি, কনস্ট্যান্ট, তাহলে পুরো জিনিসটার পরিবর্তে লিখে দিলাম কনস্ট্যান্ট, বা তুমি অন্য একটা কনস্ট্যান্টের নামও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কিসের সমীকরণ চলে আসলো, xy is equals to constant। xy is equals to constant, এটা কিসের সমীকরণ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। গ্রাফ কেমন হবে, এরকম হবে। ওকে, সো এই হলো আমাদের কেস 1 এবং কেস 2 এর গ্রাফ। ভাই এটা খুবই হার্ড কোশ্চেন ছিল, খুবই হার্ড। এটা মানে কেউ যদি খুব ভালো মতো পড়াশোনা না করে চলো এই কোশ্চেন অ্যান্সার করতে পারবে না।